তোমার ফিউচার প্ল্যানটা কি? মানে হচ্ছে যে এই যে গেমিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে বোতলটা সরানো না, এটা ইয়া হয়ে যাবে না, ব্র্যান্ডের কিছু রাখা যাবে না। ফার্স্ট অফ অল মেইন থিং, আচ্ছা ধরো এই ফোন কখনো রানিং দেখছো? কখনো রানিং অবস্থায় এসব ফোন দেখছি না? মনে তো হয় না, না তাই না? তোমাদের সুযোগ হয় না দেখা। আমি বলতে চাইছি এই যে গেমিং ইন্ডাস্ট্রি, এখন গেমিং ইন্ডাস্ট্রি কি অবস্থায় আছে বাংলাদেশে আসলে? না আমার অত বেশি ধারণা নেই, তোমার থেকে জানতে চাচ্ছি। আমার টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশের পার্সপেক্টিভে যেসব গেম চলে, পাবজি, ফ্রি ফায়ার, মানে ফোন রিলেটেড সবচেয়ে বেশি, টু বি ভেরি অনেস্ট। যেমন আপনার বাংলাদেশে যে ফিফা যেটা চলে, ওটাও ফোনের ভার্সনটা। আমি ফোনের ভার্সনটা খেলিও না, এই কমিউনিটিটা নিয়ে আমার ইন্টারেস্ট নাই। তাহলে প্ল্যাটফর্ম গুলো কি? একটা হচ্ছে PS4, 5 এগুলো, একটা প্লেস্টেশন, এক্সবক্স, ফোন, পিসি, চারটা। এন্ড বাংলাদেশে সবচেয়ে বেশি ফেমাস হইতেছে ফোনেরটা। এন্ড যারা প্লেস্টেশন পার্টি আছে তারা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি নেই যে কাউরে অ্যাকচুয়ালি ওই জায়গায় আগাইতে। কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে গেমিং, ফুটবলারও আছে, মানে ফিফা সেন্ট্রিক। সো ওরা মেইনলি আপনার ফোনের ভার্সনটা নিয়ে খেলে, নট দ্যাট ওই প্লেস্টেশন ভার্সন। সো আমার এটার মানে মেইন মোটিভ ছিল যেহেতু অ্যাড রেভিনিউ, সো আমি অন্য স্পেকট্রামে টার্গেট করছি। আমার টার্গেট ছিল ইউএস, কানাডা, ওই মানে ইউরোপ সাইডটা। আচ্ছা, এটা অ্যাড রেভিনিউ বেশি আসে। তুমি কি মানে গেম খেলবা, এটা কি ব্রডকাস্ট করবা, এমন কিছু একটা তোমার প্ল্যান ব্যাপারটা? গেমিং নিয়ে ধরেন মানে যেখান থেকে আমি ওই আমার এসএসসির মোস্ট লাইকলি 20 দিন 25 দিন আগে আমি আমার PS4 নেই সেকেন্ড হ্যান্ড। আমার কত সেভিংস এর টাকা দিয়ে সামথিং 17,000 টাকার মতো সেকেন্ড হ্যান্ডই। হ্যাঁ, তাহলে এটা নতুন দাম কত এখন? PS4 অফিশিয়াল প্রাইস কত? অফিশিয়াল 50 এর উপরে ছিল যখন আসছে অফিশিয়ালি। যেমন এখন আজকে ধরেন PS5 সেল হইতেছে এই লেভেলে, PS4 তো আপনার 2012-13, আমারটা PS4 স্লিম মোস্ট লাইকলি 17-18 দিকে এটা আসছে। যেমন 6-7 বছর গেলে ধরেন PS5 ও 20-25 রেঞ্জে পাওয়া যাবে। আচ্ছা, এখন PS5 কত? 70-75। আচ্ছা আচ্ছা, নিউ কিনতে গেলে 80 পর্যন্ত মেবি। আচ্ছা আচ্ছা, আর PS4 এখনো চলতেছে? তাহলে কি এটা গেমগুলো কি PS4 এবং 5 এ একই গেম চলে? চলে। যেমন আমি FC24 কম্পিটিবিলিটি বলে যেটা কি সেরকম। সো আমি যেমন FC24 কিনছি এবছর। FC24 বলতে কি বোঝায়? FC24 হচ্ছে আগে যেটা যে ফিফা, যেটা ফিফা। আচ্ছা, ফিফা টাইটেলটা ওরা ইউজ করতে পারতেছে না, EA স্পোর্টস। আগে যেটা FIFA 23 বলতা, যেটা FIFA 23 যেটা ছিল ওইটা এবার চেঞ্জ হয়ে গেছে, এখন তুমি বলতেছো FC24। হ্যাঁ, ওরা এবার মানে EA ওইভাবে ব্র্যান্ডিং করছে FC24। সো ওটা নিছি। আমি PS4 স্লিম চালাই, আমার এক কাজিন আছে, ওর PS5 আছে। আমাদের দুজনের অ্যাকাউন্ট কানেক্টেড। আমি কিনছি, ও ইউজ করতে পারতেছে, ওর PS5 ওই ইউএস থাকে। কারণ ওরা মানে মেইনলি আমার যেহেতু এটা কন্টেন্ট, এই কারণে আমি একদম ফার্স্ট ডে কিনছি। ফার্স্ট ডেতে প্রাইস হাই থাকে গেমটা। প্রাইস হাই। কত খরচ হয়েছে এটা কিনতে? 8,700 to 900। সিডি অর সফট কপি? সফট কপি, মানে অনলাইন তুমি কিনে নিছো? আচ্ছা, না সফট কপির ইয়ার হইতেছে ধরেন আমি এই অ্যাকাউন্টটা আমি আমার আরেক ফ্রেন্ডের সাথে শেয়ার করি আমরা। মানে আমার অ্যাকাউন্টে 3 জন আছে, আমি, আমার কাজিন আর আমার একটা ফ্রেন্ড, আমরা শেয়ার করি। সো ধরেন মানে হচ্ছে গেমটা একটা অ্যাকাউন্টে আসলে গেমটা কেনা হয়। হ্যাঁ, তবে সেই অ্যাকাউন্টে তুমি আমি দুজনেই খেলতে পারি চাইলে, মানে সর্বোচ্চ এট আ টাইম দুজন খেলতে পারে। আর আমি আমার অ্যাকাউন্টে যদি 20 জনও ঢুকাই, এট আ টাইম যে কোনো দুজন খেলতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা জিনিসটা হচ্ছে আপনার প্লেস্টেশন অ্যাকাউন্ট প্রাইম একটা শুধু গেমের দাম, এটা একটু এক্সপেন্সিভ না? এর চেয়ে 50 পর্যন্ত যায় কিছু গেম আছে। বাংলাদেশে সবাই এই ধরনের গেম এভাবে কিনতেছে, তাই না? অনলাইনে কিনতেছে। আপনি যদি না, জেল ব্রেক আছে একটা, বাট ইউ হ্যাভ টু ওয়েট, অনেক লম্বা টাইম ওয়েট করা লাগে। মানে ইনিশিয়ালি সেটা থাকবে না, পরে গিয়ে একটা জেল ব্রেক বের হবে। জেল ব্রেকটা ডিপেন্ড করে আপনার যে ক্র্যাক ভার্সনের। হ্যাঁ, ক্র্যাক ভার্সনে PS4 এর যে মানে ধরেন iOS এ যেমন 16.5 কথার কথা, তো প্লেস্টেশনেরও ওইটার সফটওয়্যারের একটা থাকে 16. আমি শিওর না কত চলতেছে এখন। সো ওই পয়েন্ট ওয়াইজ ওইটাও একটা আপডেট আসে। আচ্ছা, এন্ড আপডেটের সাথে পুরান জেল ব্রেকার কাজ করে না। আপনি যদি অলরেডি ধরেন যে কেউ যে আপনি আপডেট করে ফেলছেন, তাহলে ইউ আর ডান, আপনি ওই জেল ব্রেকে যাইতে পারবেন না আনটিল ওটা না আসতেছে।
এই কারণে যারা জেল ব্রেকে চালায় তারা ধরেন ওই আপডেটই করে না, হয়তো 8, 7, 10 কোনোটাতে পড়ে আছে। কত টার্মস এখন চলে আসতেছে, তার মানে এখন ধরো যে প্লে স্টেশন সম্ভবত একটা সিডি ভার্সন, একটা হচ্ছে অনলাইন ভার্সন, তাই না? একটা দুই ডিস্ক ভার্সন আর একটা হচ্ছে তোমার ডিস্ক ভার্সনটা এক্সপেন্সিভ, ডিস্ক ভার্সন বেশি এক্সপেন্সিভ, তাই না? ডিস্ক ধরেন যে যেটা সিডির ভার্সনটা ওটা যদি 80 হয় তাহলে জাস্ট ডিজিটাল হবে 75, 72, 8-10 হাজার টাকা ডিফারেন্স হয়ে যায়। দেখো একই প্রোডাক্টের মধ্যে সে ভেরিয়েশনটা এনে সে দুটো প্রোডাক্ট আলাদা সেল করতেছে, তাই না? সে তো একটার মধ্যে সব দিতে পারতো, তাই না? আর তুমি যখন দেখবে যে PS5 এ তোমার মোটামুটি একটা চলে আসছে, গ্র্যাব চলে আসছে, PS6 চলে আসছে, তখন দেখবা এরকম কিছু একটা হবে। মানে এরকম ভাবে তো আপডেট গুলো হচ্ছে। মানে PS4 থেকে 5 কি খুব বড় জাম্প না, PS4 থেকে হিসাব করলে PS4 যেটা অরিজিনাল PS4 ওটা এখন আর কি টাইটেল চেঞ্জ হয়ে গেছে, ওটা হয়ে গেছে PS4 ফ্যাট। আচ্ছা, পরে ওটার একটা হালকা মাইনর কিছু আপগ্রেডস সহ 17-16 ওই টাইমে আসছিল PS4 স্লিম আর PS4 প্রো। আচ্ছা, তো আমার কাছে প্রোটা মনে হয় 4K ছিল নাকি? হ্যাঁ, প্রোটা 4K 60, হ্যাঁ 4K 60। সো ওই মানে এখন টাইমের সাথে ধরেন যে এখনের যে গেমগুলো ওটা একটু টাফ। মানে PS4 আর PS5 এর আপনি যদি গ্রাফিক্স দেখেন, FC24 যেটা আমি খেলতেছি, আমার কম্পিটিটর অনেকেই আছে যারা PS5, বেশিরভাগই PS5। তোমার কম্পিটিটর কি বাংলাদেশের মধ্যেই নাকি বাইরে? বাইরে, জর্ডান, সিরিয়া, ওই যে একটা আমি বলবো সবচেয়ে বড় এই ইয়াতে ইন্ডিয়াতে তোমার ভিউজ গুলো কোথায় হয় বলতো? ভিউজ সবচেয়ে বড় জিওগ্রাফি আমার ইউএস বা কানাডা, লন্ডন, এই স্পেকট্রামটা আমি টার্গেট করি বেশি, এন্ড আমার ভিডিও ওই জায়গা থেকে বেশি। কিভাবে টার্গেট করো? মানে ধরো তুমি তো বাংলাদেশে বসে ভিডিও করতেছো, তাই না? তো ওইটা কিভাবে, মানে ওদের ওখানে কিভাবে ভিউজটা হচ্ছে? এটা ধরুন আপনার গুগল ট্রেন্ডস বা এই টাইপের একটা ইয়ে আছে সফটওয়্যার, সো আপনি ওখানে গিয়ে চেক করা যাবে যে ইউএস ইউকে তে অ্যাকচুয়ালি কি চলতেছে। সো আপনি মানে এই গেম নিয়েই যদি ভিডিও বানান, সো ওরা অ্যাকচুয়ালি কি খায় এটা আপনার বুঝতে হবে ফার্স্ট। আচ্ছা আচ্ছা। সো ওখান থেকে আপনি জিনিসটা আনলেন, আপনি আপনার কন্টেন্টটা ওইভাবে রেডি করলেন, দেন ওইটা আপনি যখন আপনি দেন, যেহেতু ওই জিনিসটা ওরা দেখে, ইউটিউব অটোমেটিক্যালি ওই জায়গায় জিনিসটা পুশ করে। যেহেতু কন্টেন্টটা বাংলাদেশে বানাইতেছি, বাংলাদেশে একটা ধরেন 10% বাংলাদেশে ঘুরে, বাকি অ্যাটলিস্ট 50% এর মতো আমি যে জায়গায় টার্গেট করতেছি ওই জায়গায় যায়, আর বাকিটা সাজেশন ফিডে চতুর্দিকে উঠতেছে। যে ক্লিক করে সবচেয়ে বেশি ভিউজ সাজেশন ফিড থেকেই আসে ইউটিউবের। এটা আচ্ছা, মানে যারা প্লেস্টেশন বা ফিফা নিয়ে যখন কথা বলতেছে বা সার্চ করতেছে ওটা তোমার চলে আসতে পারে। আচ্ছা, এখন মানে তুমি কি মূলত তোমার গেম খেলাটাই বেশি উদ্দেশ্য, নাকি হচ্ছে যে তোমার চ্যানেলটাকে গ্রো করা তোমার উদ্দেশ্য? চ্যানেল গ্রো করার উদ্দেশ্য। আচ্ছা, টু বি ভেরি ফেয়ার, তুমি কি এই চ্যানেলের মোটিভ ছিল, স্টার্টিং এর মোটিভ ছিল যে আমি এই যে PS4 কিনছি, গেম কিনলাম, সো এখানে যে টাকাটা গেছে এটা আমার ব্রেক ইভেনে আনতে হবে। আচ্ছা, মানে তুমি তোমার এটা নিজের ফান্ড দিয়ে কিনছো, এটা আমি ব্রেক ইভেনে আনবো। আমি কন্ট্রোলস জানি না, কিছু জানি না, সো আমি ইউটিউবে ভিডিও দেখব। তুমি বলছো যে তুমি 17,000 না 18,000 টাকা দিয়ে কিনছো PS4টা, হ্যাঁ, প্লাস হচ্ছে গেমস কিনছো, গেম 6000 ছিল তখন, FIFA 22 দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, সো তখন ছিল 6000 সামথিং, তাহলে অ্যারাউন্ড 23,000 টাকার মতো। আর এই 23,000 টাকা তুমি ভাবছো যে তুমি এখান থেকে সামহাও আর্ন করে এই 23,000 টাকাটা তুমি উঠাই ফেলবা। মানে আমার অ্যাটলিস্ট মোটিভ ছিল যে এনি হাউ এই 23,000 টাকা আমার উঠাইতে হবে, এটার আমি ব্রেক ইভেনে আনবো, তাইলে এটা আমার আলটিমেটলি লস প্রজেক্টে থাকলো না, এটা আজকে আর কালকে এটা বাদ হবে। লস কেন বলতেছো? তুমি তো গেম খেলতেছো, মজা পাচ্ছো, সেটারও তো একটা ভ্যালু আছে। হ্যাঁ, ওটা আছে, কিন্তু এখন ধরো তুমি ক্যাশ আর্নিং বা ডলার আর্নিং করতে পারতেছো কি পারতেছো না, সেটার উপরে তোমার যদি তুমি নিজেকে প্রেসারে ফেলতে পারো না, তাই না? যে আমার এই 23,000 আর্ন করতেই হবে, না করলেও না, আমি ওইটাই আছে। এমন তো অবস্থা না যে তোমার 23,000 টাকা তোমার আর্ন করতে হবে, এটা তোমার নিজেকে চ্যালেঞ্জ তুমি ছুড়ে দিছো, তাই না ব্যাপারটা? ফাইনান্সিয়ালি তো তোমার কোনো আসলে ওই অবস্থা এত খারাপ অবস্থা। হ্যাঁ, তুমি নিজেকে নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিছো যে আমি একটা PS4 কিনছি আমার টাকা দিয়ে, এখন এই টাকাটা আমি আবার রিকভার করব, এরকম কিছু একটা। এমনিতে বাংলাদেশি গেমিং ইন্ডাস্ট্রিতে কেমন এখন, মানে কি খুব বুম আছে নাকি কি অবস্থায় আছে এখন বাংলাদেশের? ভালো ভালো গেমিং কি আছে? আমি তো শুনছি অনেকে ভালো করতেছে, বাইরে গিয়ে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতেছে, তাদের মানে ওই যে এখানে মেইন বিষয়টা ধরুন ওই যে পাবজি, ফ্রি ফায়ার, ভ্যালোরেন্ট, মানে ওই শুটিং গেমস যেগুলো FPS শুটার, ওই টাইপের গেমস গুলো বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর এই লেভেলে আছে তারা বেশিরভাগ এই রিলেটেড গেমগুলো খেলে।
আচ্ছা, তো ওইটা বেশি। এটা কারণ কি ইন্টারন্যাশনালি ওগুলো চাহিদাটা বেশি বা ওদের এটা বেশি এর জন্য মেবি হইতে পারে। আচ্ছা, বাট এই ফিফার ধরেন একটা ম্যাসিভ অডিয়েন্স আছে, কারণ ফিফা অনেক আগে থেকে চলতেছে, অনেক আগের গেম। সো নাইলে প্রত্যেক বছর একটা গেম খেলেছি। আমি তোমাকে বলি তখন ছিল ফিফা 98। আমি জানি না 98 তোমার বয়স কত ছিল। আমি 2003 তে born, সো I wasn't even there. শুনো, ফিফা 98 আমরা খেলতাম এবং সেটা আমাদের জন্য একটা মানে অন্যরকম ক্রেজ ছিল। এবং ফিফা 98 এ যখন মিউজিকটাই শুরু হতো, মানে ওটা আমাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি করতো। ফিফা 98 মানে অন্যরকম ব্যাপার ছিল। NFS 2 আর ফিফা 98 এই দুটো জিনিস কি ছিল আমাদের জন্য। তুমি যদি এখন গ্রাফিক্স দেখতে চাও বা কোনো একটা ভিডিও ইউটিউবে গিয়ে দেখতে চাও দেখতে পারো, কিন্তু তুমি দেখবে যে আল্লাহ এটা খেলতে এক সময়। হ্যাঁ তাই, ফিফা 98 আর NFS 2 আর ক্রিকেট 2007 একটা ছিল মনে হয়, এইগুলা এক সময়। আমার মানে এই ফিফার প্রতি কাহিনীটার কানেকশনটা আসলে হচ্ছে মেইন রিজন হচ্ছে আমার কাজিন গ্রুপ। আচ্ছা, আমার যে কাজিন ইনফ্লুয়েন্সার থাকি একজন এরকম, আমার যে কাজিন কারেন্টলি ইউএস আছে, হ্যাঁ, তো তার কাছে অনেক আগে থেকে যে PS4 ফ্যাট দেন PS4 প্রো দুটোই ছিল। না জানি না তার PS3 ছিল কিনা, আই হ্যাভ নো আইডিয়া। বাট তারা একটাই গেম পার্টিকুলারলি খেলে, অনেক গেম আছে, বাট ফিফা ইজ দ্য মেইন থিং, মানে সবচেয়ে বেশি টাইম মূল ড্রাইভ ফোর্স তাদের ফিফাটাই। হ্যাঁ, পরে মানে সাদি ভাই তো নাম নিলাম যে ইউএস থাকে, সাদি ভাইয়ের কাছে PS4 আছে, দেন ওখান থেকে আমার আরো দুজন কাজিন প্লেস্টেশনের শিফট তোমরা কি যখন অনলাইনে খেলো তোমরাই খেলো নাকি বাইরের কেউ এখানে তোমার সাথে খেলে? এখন এই জায়গায় একটা আমি অনলাইনে খেলি না, অনলাইনে খেলতে PS প্লাস কিনা লাগে। এন্ড PS প্লাস মানে আমি PS প্লাস কিনা দুইবার কিনছি, আমার তেমন অনলাইনে খেলা হয়নি। মানে তুমি ডিরেক্টলি তুমি অনলাইনে খেলতে পারো না ওই সাবস্ক্রাইব না করলে? না। ও মানে যেমন ধরো পাবজি টাবজি গুলো সব অনলাইনে খেলা হয় না, রিয়েল টাইম সবাই খেলে না, কিন্তু ফিফা এভাবে না, তাই না? তাহলে তুমি কি নিজেরা গ্রুপ করে খেলতে পারো এমন কিছু? না, এই যে যেমন আপনি আর আমি সামনাসামনি বসে পডকাস্ট করতেছি, সেম একটা প্লেস্টেশনে মানে এক বাসায় এক রুমে বসে আপনি দুজন আপনার আটটা কন্ট্রোলার থাকলে আপনি আটজন খেলতে পারবে। কিন্তু তুমি এখানে বসে এখন তুমি ইউএসএ কারোর সাথে লাইভে খেলতে পারবে না। না, আমার তাহলে PS প্লাস লাগবে। ওটা কেমন খরচ হবে? আবার মোস্ট লাইকলি 3 মান্থ 6 মান্থ এই লেভেলে সেল হয় 1500 2000 3000 করে। তাহলে তো পুরো ব্যাপারটা খুব এক্সপেন্সিভ হয়ে গেছে, মানে কন্টিনিউয়াস এটা ওইটা। কিন্তু এই জায়গায় হিয়ার কামস এক্সবক্স। তো বাংলাদেশে কমিউনিটি খুব ছোট, এটা একটা সমস্যা যে কারণে মানুষ এক্সবক্স তেমনটা কিনে না। আমার ফার্স্ট টার্গেট ছিল PS4 স্লিম না কিনা আমি এক্সবক্সের দিকে যাব। PS4 কিন্তু ওল্ড জেনারেশন, যেহেতু PS5 আসছে। Xbox Series S একটা আছে, ওটা হচ্ছে নিউ জেনারেশন, ওকে, PS5 এর সাথেই আসছে। 35,000 যায়, মানে ওই যে ডিস্ক নাই, আপনি সব অনলাইন ভার্সন, একটা সুন্দর সেটআপ, ভালো গ্রাফিক্স পাইতাম, সব পাইতাম। বাট এই যে কমিউনিটিটা ধরেন আপনার আজকে 19-20 কিছু হইলো, ফেসবুকে বিশাল বিশাল গ্রুপ আছে, আপনার PS4 এর সমস্যা হচ্ছে আপনি ইজিলি ফিক্স করতে পারবেন। এক্সবক্সটা একটু কারণ কমিউনিটি এত স্ট্রং না, মানে হয়তো লোকাল কমিউনিটি এত স্ট্রং, না। কিন্তু এক্সবক্সে তোমার যে মান্থলি যে PS যে ক্লাস যেটা ওটা কেন লাগে না? না, ওখানে আমি অনলাইন খেলতে পারবেন। আর আরেকটা ফিচার আছে এক্সবক্সের মেইনলি, ওটা হচ্ছে আপনি ইয়ারলি, মোস্ট লাইকলি ইয়ারলি আর মান্থলি কিছু একটা পে করবেন, আর ওখানে একটা গেম মানে গেম লাইব্রেরি আছে, আপনি ওটা পে করতে, নেটফ্লিক্সের মতো, জাস্ট লাইক ধরেন আপনার নেটফ্লিক্স, যে কোনো মুভি দেখবেন, আপনি যে কোনো গেম খেলেন, হয়তো পুরো ইয়ারলি মনে হয় 7,000। আপনি জাস্ট চিন্তা করেন পুরো গেম লাইব্রেরি অ্যাক্সেসিবল জাস্ট 7,000 8,000 মেবি পুরো ইয়ার, যে জায়গায় একটা গেমের দামই হয়তো 7-8,000। বাট খুব প্রিমিয়াম গেমস গুলো আবার ওটাতে আসে না। রিজন আছে। আমি এখন ভাবতেছি ধরো বাংলাদেশেই তোমার একটা গেমের জন্য তোমার ধরো তুমি সেকেন্ড হ্যান্ড কিনছো এটা अराउंड 70-8000 টাকা, প্লাস যদি তুমি গেমে সাবস্ক্রাইব করো, মানে একটা গেম কিনছো তুমি অনলাইন ভার্সন, সেটা 6000 টাকা, এখন নতুনটার দাম 8000 টাকা তুমি বলছো। আচ্ছা, নতুনটা 8000 টাকা নাকি? নতুনটা $69 $70। বাট যেহেতু আপনি ডলার রেট যাই ধরেন, ওটা একটা প্লেস্টেশনে আলাদা কার্ড লাগে, মানে PS ডলার লাগতেছে আপনার, মানে অনলাইনে কিছু একটা করতে গেলে একটু বাড়তি খরচ হয় সেটা। সো আমার $1 147 টাকা পড়ছে। আচ্ছা, তাহলে এটা অলমোস্ট মানে প্রায় 9000 টাকার উপরেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, মেবি। তো আমি দেখো বলছি যে প্লেস্টেশনটার দাম অনেক, তারপর গেমটার জন্য তোমার বড় খরচ করতে হচ্ছে, প্লাস হচ্ছে কন্ট্রোলার গুলোও নিশ্চয়ই ভেঙে যায় বছর খানেকের মধ্যে।
আমার একটা কন্ট্রোলারের একটা স্টিকে একটু প্রবলেম আছে। কন্ট্রোলারগুলো কন্ট্রোলার এক্সপেন্সিভ বাট ঠিক করা যায় বাংলাদেশে। ওই যে ব্যাপারটা, একটা কন্ট্রোলারের দাম কত? 5-6 হাজার এরকম দাম। একটা দিয়ে মনে হয় 1-1.5 বছর চালানো যায়। তো ফেক মার্কেটে ম্যাসিভ লেভেল। আচ্ছা, এই কপিগুলো পাওয়া যাচ্ছে। বেশিরভাগ মানুষ কপিগুলোই চালায়, বাট আমার দুটোই অরিজিনাল। আর আমার একটা ফিক্স করতে হবে, একটা স্টিকের সমস্যা। আচ্ছা, এই ফিক্স করতে কেমন খরচ হয়? 500-600 যাবে। 500-600 যাবে। আচ্ছা, তার মানে আমি বলছি যে পুরো ইন্ডাস্ট্রিটা কিন্তু মানে এক্সপেন্সিভ, প্রচুর, মানে মানুষকে অনেক কিছু ড্র্যাগ করতেছে মানুষকে অবশ্যই, কিন্তু একই সাথে সবার একটা খরচও হচ্ছে, একটা ভালো ডলার অ্যামাউন্ট চলে যাচ্ছে সবাই, তাই না? তো আর মানে ওদের একটা ভালো ইনকাম, তার মানে গেমিংটা কিন্তু ভালো একটা ইনকাম সোর্স ওদের। না, গেমিং ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি। আপনি যদি মার্কেট ক্যাপচার নিয়ে ভাবেন ওয়ার্ল্ড ওয়াইড, বিশাল, অনেক বড় ইন্ডাস্ট্রি। বাট আপনি যদি, আমি যে পারফরমেন্সটা আমার PS4 স্লিম থেকে পাই, বা একটা ছেলে রাফলি কত 60-70,000 স্পেন্ড কইরা ইয়াতে পাইতেছে, PS5 এ পাইতেছে, ও এটা লাইফ টাইমে একটা পিসিতে পাবে না। 70,000 এর পিসি 4K 60 আর 4K 120 তে একটা গেম লাইফেও রান করতে পারবে না। আপনি যদি পিসি লেভেলে যান, মানে পিসি থেকে গেমিং সেটআপ করতে যেই খরচ, সেই তুলনায় প্লেস্টেশনের দামটা আবার একটু কম। হ্যাঁ, সেটা বলতে একদম সস্তা, ওই অনুযায়ী অনেক সস্তা। আপনার যদি একদম বাজেট ক্রাইসিস, বাট আপনি কারেন্ট জেনারেশন গেম খেলতে চান, ভালো গেমগুলো চান, গো ফর দ্য Xbox Series S। এমন না যে বাংলাদেশে আপনি ঠিক করতে পারবেন, অবভিয়াসলি পারবেন, বাট আপনি যদি মানে বাংলাদেশি কমিউনিটি আপনার না লাগে, যে আপনি সবার সাথে আপনি খেলবেন, আপনার বাইরের মানে অনলাইনে বাইরের লোকজনের সাথে খেলবেন, যেটা যে র্যান্ডমলি আসে, ওইভাবে খেলবেন, ব্যাপার নেই, আপনি ওইভাবে যেতে পারেন, বেটার অপশন। ধরেন যে আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি এখন যে সাথে আমরা করবেন VR গুলো যদি তুমি ব্যবহার করো, তাহলে তুমি ওই বড় স্ক্রিন দেখতে পারবা, মানে তাই না, ভার্চুয়াল ভাবে। আমি প্লেস্টেশনের VR ট্রাই করি নাই। আমার ওই কাজিনেরই ছিল আপনার ওই যে ব্যাডমিন্টন বা এই টাইপের গেম খেলার জন্য আলাদা টাইপের কন্ট্রোলার আছে। হ্যাঁ, সেটাই আমি ভাবতেছি। সো এটা ওর ছিল, তো ওইটা আমার এক্সপেরিয়েন্স করা হয়েছে, ভিআরটা এক্সপেরিয়েন্স করা হয়নি। আমি অকুলাস ট্রাই করছি। অকুলাসটা কেমন? অকুলাস ভালো, মানে ওই এটা বেশিক্ষণ কিন্তু তাকায় থাকা যায় না, মানে তুমি একটু পরে তোমার একটু মেয়া লাগে। আমার কাছে ইরিটেটিং লাগছে, অনেকের কাছে লাগে, অনেকে 2-3 ঘন্টা রাখতে পারে। আমি 10 মিনিট রাখার পরে আমার চোখে মনে হচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে, তো আমি খুলে ফেলেছি। না, কারণ আমি এই ধরনের জিনিস আমি কোন একটা PlayStation 3 তে আমি ট্রাই করছিলাম, বুঝছো, হাতে কোন হ্যান্ডেল সহ বা কিছু একটা, কিন্তু এটা বেশিক্ষণ খেলা যায় না, আর একটা অন্যরকম টাইপের থাকে। এখন তাহলে আচ্ছা, তোমার সাথে গেমিং এর সাথে তুমি যেটা, এটা তোমার পড়ালেখায় কোনো ইয়ে হচ্ছে না, হচ্ছে না? একটা ম্যাচ মানে টাইম ফ্রেমে হয়তো 7 মিনিট, যেটা আমি খেলি 6 or 7 মিনিট দিয়ে, এন্ড পুরো গেম মানে ফুল টাইম গেম স্টার্টিং টু এন্ড। একটা গেম মোস্ট লাইকলি 25 মিনিটস ম্যাক্স যায়, মানে একটা ভিডিও সাইজ আর কি। সো 25 মিনিটস হলে মোস্ট লাইকলি আমি 27 মিনিট শুট করছি। কিছু উল্টাপাল্টা ফ্রেম থাকে, কিছু জায়গায় মিউজিক থাকে, যেগুলোতে আপনি কপিরাইট খাবেন। এতদিন ভিডিও করার পরে এটা আমার প্রপারলি আমার বোঝা হয়ে গেছে যে কোন জায়গায় আমি কপিরাইট খাবো পার্টটার জন্য। তো ওই মানে ভিডিওটা আমি Elgato HD60s Plus ইউজ করি স্ক্রিন রেকর্ড করার জন্য। 720p নট গুড ফর ইউটিউব। শুরুটাতেই করছি, বাট দেন আপগ্রেড করছি। আচ্ছা আচ্ছা। পরে যখন এটা ধরুন ডিরেক্ট এত কাহিনী করি না, ক্যাপকাটে যাই, পিসি ভার্সনে জাস্ট ওই কালারটা কারেক্ট করি। কারণ আপনার টিভিতে অ্যাকচুয়ালি যা দেখেন PS4 ওই কালার প্রডিউস করা, PS4 যেটা নেটিভ কালার প্রডিউস করে ওইটাই কিন্তু আপনার Elgato রেকর্ড করতেছে। সো কালারটা আপনার টিভির একটা প্রসেসিং আছে না। এখন তুমি যখন এটাকে লাইভ করতে যাও, তোমার কি তখন আমার স্ট্রিমিং ডিভাইস লাগে সেটার জন্য? মানে তুমি যেটাকে 4K তে স্ট্রিম করতে চাও, তুমি এখন প্লেস্টেশনটাকে স্ট্রিমিং কিভাবে করতেছো? আমি স্ট্রিম আচ্ছা, তো আমি Elgato যেটা ইউজ করি, ওটার একটা নেটিভ সফটওয়্যার আছে Elgato হচ্ছে আবার কি ওই ক্যাপচার ডিভাইস? আচ্ছা, তো Elgato একটা সফটওয়্যার আছে, আমি সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ডটা করি, দেন ওটা আমি এডিট করে দেন আপলোড করি। আমি যদি লাইভ করতে চাই তাহলে বেস্ট অপশন ইজ OBS এ আমি আমার সোর্সটা যদি ওই Elgato-টা দেই, তাইলে আমি ওই ফ্রেমটা পাই যেতেছে। সো আমি চাইলে আমি লাইভ করতে পারবো। আমি আমার মাইক কানেক্ট করলাম, আমি যদি ইন ফিউচার আমার প্ল্যানস আছে গেমিং নিয়ে,
বাট গেমিং ব্যাপারটা আমি মোস্ট লাইকলি ইংলিশেই রাখবো। আচ্ছা আমি বলতে চাইছি ধরো এটা হচ্ছে প্লে স্টেশন, এটা থেকে কি তুমি এখানে ইন্টারনেট থেকে ডাইরেক্ট তুমি লাইভে যেতে পারো না, তাই না? এখানে মাঝখানে একটা এলগাটো ডিভাইস লাগতেছে তোমার, যে ক্যাপচার কার্ডটা। না না, ডাইরেক্ট যাওয়া যায়। ডাইরেক্ট কি যাওয়া যাবে ওখান থেকে? কিন্তু ওই যে আপনি মোস্ট লাইকলি 720p পাবেন। সো কোয়ালিটির একটা ব্যাপার আছে। ও 720 মানে ফুল এইচডি না? না না, ধরেন আমি যে টাইমে এলগাটো HD 60s প্লাস নিছি মার্কেটে নেই, কোভিড এর টাইম। কোভিডও না, আমি লাস্ট ইয়ার ডিসেম্বরে নিছি ক্যাপচার ডিভাইসটা। হ্যাঁ, সো মার্কেটে নেই, মানে ব্র্যান্ড নিউ কোথাও নাই। সো আমি পরে মার্কেট প্লেসে খুঁজছি, মানে একটা ভাইয়ের কাছে পাইলাম যার থেকে নিছি। সে মেনলি ফ্রি ফায়ার খেলতো। সো এই জিনিসগুলো গেমাররা ছাড়া কেউ কিনে না। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, ভেরি এক্সপেন্সিভ থিং। আমার পড়ছিল 8,000, আমি ইউজ নিছি। ওই ভাইয়া কিনছে 17,000 টাকা। ব্র্যান্ড নিউ মনে হয় এরকম টাইপেরই দাম হবে। হ্যাঁ, না 14 থেকে 17। সো সে কিনছিল 17 দিন কোভিড এর টাইম। সে যে খুব কম ইউজ করছে, ডিভাইসের চেহারা দেখলেই বোঝা যায়। কারণ আমি তোমাকে বলি যে আমাদের যে 4K ক্যামেরাগুলো যখন আমি এগুলোকে পিসির সাথে কানেক্ট করি বা ল্যাপটপের সাথে, মাঝখানে আমারও এলগাটো ডিভাইস কিনতে হয়, কি রাখতে হয়। হ্যাঁ, আপনার একটা ক্যামলিং 4K আছে। আমার ক্যামলিং 4K আছে। আমাদের একটা ওই যে HD60 প্লাসটাও আছে, ওটাও দুটেই 4K। আর এছাড়া আমাদের ইন্টারনালও আছে, মানে ইন্টারনাল সরাসরি পিসির সাথে লাগিয়ে ব্যবহার করতে পারি। এটা একটু কনভেনিয়েন্ট জিনিসটা, বিল্ট-ইন ওটার সাথে। এটাও এভাবেও রাখছি, সবগুলো দিয়ে আমরা ট্রাই করি আর কি। তো আমি এখন ভাবতেছিলাম আমরা এখন প্লে স্টেশনে ট্রাই করি নাই, যদি আমরা প্লে স্টেশনটাকে আনি, প্লে স্টেশন থেকে যে আউটপুটটা বের হয়েছে সেটা নিয়ে আমি আমার ক্যাপচার কার্ডে দিয়ে দিব, তারপর আমি আমার পিসিতে বসে আমি সেটা লাইভে স্ট্রিমিং করব। এটা হচ্ছে মনে হয় একটা অপশন আর কি। এটাই এখন চলতেছে। কিন্তু আমি জানতে চাই প্লে স্টেশন থেকে ডিরেক্টলি এখন কি লাইভে গেলে তখন এটা কি সরাসরি যাওয়া যাচ্ছে না? ওটার মধ্যে নেটওয়ার্ক কেবল লাগিয়ে দিই। হ্যাঁ, যাওয়া যায়। তখন অবভিয়াসলি যাবে। তুমি তোমার অ্যাকাউন্টে ফেসবুকে ঢুকে বা ইয়াতে ঢুকে কি যেতে পারবা? ওকে। সো এনে ইউটিউব আর টুইচ আছে। বাংলাদেশের মানুষ টুইচ ইউজ করে না, খুব কম ইউজ করে। হ্যাঁ, আমি টুইচটা সাধারণত যে দাবা খেলার সময় দেখতাম, দাবা খুব ইউজ করে টুইচটা। সো ওই জায়গায় আপনি ধরেন পাইলেন, মানে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা কানেক্ট করলেন। এন্ড আমি বলি, আমি শুরুর দিকে আমি এভাবেই করছি। যেহেতু আমার ফাইলটা জাস্ট 720p, আমি শুরুর দিকে একদম শুরুর দিকে যখন আমি এডিটিং ব্যাপারটা, মানে এটা এডিট করার দরকার আছে, কালারস গুলো ভালো আসতেছে না, ব্যাপারটা আমি শুরুর দিকে কিন্তু বুঝিনি। প্রথম 2-3 মাস আমি খেলাই পারি না, আমি তো মনেই আপলোড দিই। সো ওই টাইমের কোয়ালিটির ভিডিও, ওইটা ধরেন আমি কি করছি, শেয়ার PS4 এর প্লে স্টেশনের কন্ট্রোলারে একটা বাটন থাকে শেয়ার। আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্ট কানেক্ট করে রাখছেন, আমি আনলিস্ট করে ধরেন দিয়ে দিছি আপলোডে, ওইখান থেকে আপলোড হয়েছে। দেন আমি জাস্ট এটা আমার ফোনে বা পিসিতে যেখানে আমার যা মানে টাইটেল ডেসক্রিপশন যা লেখা দরকার লিখছি, এটা থাম্বনেল বসাইছি, বুম আপলোড। এমনি করে আমার চলছে প্লে স্টেশন থেকে। বাট পরে একটা টাইম আসলো, আমি কালারস গুলো ঠিক করে আপলোড করা শুরু করলাম। রেকর্ড তো হইতেছে আমার প্লে স্টেশনে, একটা পেন ড্রাইভ লাগাইতাম, ডাটাটা নিয়ে নিতাম পেন ড্রাইভে, দেন এটা পিসিতে দিয়ে ওটার কালার গুলো ঠিক করতাম, দেন আমি পিসি থেকে আপলোড করা শুরু করছি। আর ডিসেম্বরে এসে যখন এলগাটোতে আসলাম, তখন আপনি জানেন ওই যে আমার কেবল নিয়ে একটা ক্রাইসিস হইলো। আচ্ছা, ওই যে 10 Gbps পার সেকেন্ড ওই লেভেলের কেবল লাগে। ওই ভাইয়ার সেল করে দেওয়ার একটা মেইন রিজন ছিল এত সস্তায় তার কাছে কেবল নাই। বাকি কেউ ধরেন 17,000 টাকায় কিনা, কেউ না এই 8 এর রেঞ্জে সেল করতেছে, সবাই 12-13 চাই। সো তারটা তখন আমি আগে রিসার্চ করছি যে আমি কেবল পাবো কিনা, দেখলাম যে কেবল পাওয়া যাবে ইজি ইউ গ্রিনারি। কিন্তু ওই যে সমস্যা যে ডেলিভারি টাইম ছিল 45 দিন, যেটা আপনি আমার ইজিলি খুব তাড়াতাড়ি ম্যানেজ করে দিয়েছেন। আচ্ছা, বুঝতে পারছি। ওই যে 4K কেবল, ওই কেবলটা আমার কাজ হয়ে গেছে। বুঝছি। এই কেবলটা তুমি ছাড়াও আরেকজন এরকম ভাবে এসে নিছে, সে বলছে যে তার একটা হচ্ছে প্যাসুসের একটা হাব ছিল, সেই হাবটা হচ্ছে 4K। এখন সেটা তার ল্যাপটপের সাথে কানেক্ট হয়, হাব থেকে 4K তে যায়। এখন এই যে প্যাসুস থেকে যে ল্যাপটপে যে কেবলটা সে হারায় ফেলছে বা নষ্ট করে ফেলছে, এখন আর সে 4K ব্রডকাস্ট করতে মানে ল্যাপটপ যাচ্ছে না সেটা। সে বলে যে আমার কাছে টাইপ C to C কেবল লাগবে, বাট এটা 4K এনাবল হইতে হবে এবং একই সাথে পাওয়ারও হইতে হবে। তো ওই কেবলটা যেটা ছিল ইউক্রেনের, সেটা হচ্ছে একসাথে 100 Mbps ডাটা স্পিড, আবার হচ্ছে 4K ট্রান্সমিশন করতে পারে, প্লাস হচ্ছে 100 পার্ট হচ্ছে সে আবার পাওয়ারও দিতে পারে। মানে এটা হচ্ছে একটা কেবল আর কি। না, কেবলটা অনেক ভালো। ইউগ্রিনার মানে এখন তোমার পারপাস সার্ভ করতে হবে আর কি, মানে শুধু কেবল হলে তার হচ্ছে না, তার 4K প্লাস ডাটা প্লাস হচ্ছে ভিডিও ট্রান্সফার। আমার তাহলে বলতে গেলে ওই যে
এলগাডোর সেটআপটা 8000 আর ওখানে 1500 টাকা তার, সো 9500 টাকা। এই পুরো প্রসেসটা তাহলে আমি বললাম যে এত সহজ না তাহলে, তাই না? সবার জন্য এত সহজে এই স্ক্রিনটা যাওয়াটা সহজ না, তাই না? এখন আপনি যদি ফোনে খেলেন, একদম বাংলাদেশে যে কমিউনিটিটা আছে, আপনি ফোনে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। হ্যাঁ, কিছু সফটওয়্যার ডিরেক্ট আছে যে ওই স্ক্রিন রেকর্ডিংটা ইউটিউবে পুশ করে, মানে লাইভ করতে পারবে। কিন্তু ফোনের মধ্যে উপর তো অনেক প্রেসার পড়ার কথা, ওই লেভেলের ফোন ছাড়া ওরা করেও না, টু বি ভেরি অনেস্ট। সব ফোন দিয়ে আপনি অনেক ফোন গেম রান করতেই ফোনের খবর হয়ে যেতেছে। আপনি সাথে ওইটা যদি আবার স্ট্রিম রেকর্ড করে আবার স্ট্রিম, হ্যাঁ, তো জিনিসটা অনেক হেক্টিক হয়ে যায় ফোনের জন্য। সব পসিবল। তুমি কি মনে হয় ডেস্কটপ ভালো নাকি ল্যাপটপ ভালো গেমিং শুরু করার জন্য? এনি ডে পিসি বেটার, ল্যাপটপ ডেস্কটপ সবসময় এন্ড গেমিং পার্সপেক্টিভ থেকে যে কোনো পার্সপেক্টিভ ওয়াইজ তুমি ডেস্কটপ প্রেফার করো? ডেস্কটপ এনি ডে। আপনি দেখেন আপনি ল্যাপটপের ফুল পারফরম্যান্স পাবেন না উইদাউট চার্জার। একটা কোশ্চেন করি, রাইজেন অর ইন্টেল? আমি রাইজেন ইউজ করতেছি। আমি আমার আগের ল্যাপটপ ছিল, এটার আগেটা ছিল ইন্টেল। আচ্ছা, আমার কাছে রাইজেন। তাহলে তোমার কি মনে হয় গেমিং বা এসব স্ট্রিমিং এর জন্য রাইজেনটা বেটার? এটা নিয়ে প্রেফারেন্সের বিষয়, টু বি ভেরি অনেস্ট। যেমন আমার এই মোমেন্টে ধরেন আমারে যদি S23 আলট্রা কেউ অফার করে, মোস্ট লাইকলি আমি যাব না। এটা আমার চয়েস, আমি iOS এ থাকবো। আচ্ছা, ব্যাপারটা যে আপনি রাইজেন এ যাবেন না ইয়াতে যাবেন, ব্যাপারটা কাইন্ড অফ সেরকম হয়ে গেছে, স্যামসাং আর আইফোনের মতো। হ্যাঁ, আমি ইদানিং দেখতেছি রাইজেনের প্রতি মানুষের আগ্রহটা একটু বেশি। রাইজেন প্রাইস ওয়াইজ বেটার সার্ভ করতেছে। মানে ইন্টেলের বিষয়টা না অ্যাপলের মতো হয়ে গেছে, টু বি ভেরি অনেস্ট। প্রাইস অনেক বেশি আপচার্জ করে, প্রাইস অনেক বেশি আপচার্জ করতেছে। বাট পিসির মার্কেটে যেহেতু ধরেন যে আইফোন আপনি কিছু চেঞ্জ করতে পারতেছেন কিছু না, বাট আপনার পিসিতে আপনি যে কোনো কম্পোনেন্ট ধুমধাম পাল্টাইতেছেন। সো এই ইয়াতে ধরেন রাইজেন র‍্যাম বাড়াইলাম কমাইলাম, গ্রাফিক্স কার্ড আপগ্রেড করলাম না করলাম সেরকম আর কি। তো ইন্টেলের সাথে কম্প্যাক্টেবল হইলে মোস্ট লাইকলি অনেক জিনিসগুলো, যেমন মাদারবোর্ড ইন্টেলের সাথে কম্প্যাক্টেবল, এটা প্রাইস বেশি। আমরা কি একটা কাজ করতে পারি, আমাদের পডকাস্টের মধ্যে তোমার গেমটাকেও কি আমি রাখতে পারি সাথে সাথে লাইভে? প্লেস্টেশন আমি রাখলে তাই কি হয়ে যাচ্ছে? একটা প্লেস্টেশন থাকলে আমরা কি আমাদের এই পডকাস্টের মধ্যে ইচ্ছে করলে দেখাতে পারবো কিভাবে কি করতেছে পুরো প্রসেসটা? তাহলে আপনার দুটো ক্যামেরা OBS এ নিতে হবে। OBS এ নিয়ে তারপর করতে হবে। হ্যাঁ, মানে স্ক্রিনের মধ্যে আমাদের ভিডিও থাকবে, আবার ওই স্ক্রিন শেয়ার থাকবে। গেমাররা যেভাবে ধরেন স্ট্রিম, পুরো স্ক্রিনে গেম, স্পেসিফিক একটা কর্নারে ওরা গ্রিন স্ক্রিন, আপনি গ্রিন না, আপনি একটা গোল বার দেন না, পারবো আমরা পডকাস্ট ইচ্ছে করলে লাইভ করতে পারি। তাহলে ওইভাবে আপনি মানে দুইটা ক্যামেরার সোর্স আপনার OBS এ দিতে হবে। তাহলে আপনার পিসি হইতে হবে ওই লেভেলে যে 3-4টা স্ট্রিম একসাথে, মানে 3-4 দিক থেকে ডাটা ওটা মেইনটেইন করার মতো পাওয়ার থাকতে হবে। জিপিইউ র‍্যাম ট্যাম সবকিছু মিলায় একটা থাকতে হবে আর কি। কারণ আপনার দুইটা ক্যামেরার সোর্স যাইতেছে। এটা আপনি PS5 যদি নেন, এখন এই মোমেন্টে এটা PS4 কিনা অযৌক্তিক, যা আগে ছিল। বাট এখন যদি অ্যাকচুয়ালি আপনার প্ল্যানস থাকে ফিউচারে অন্য কিছু করবেন রাদার দেন জাস্ট আপনি গেম খেলবেন, কোনো ছোট বাচ্চারা আপনি কিনে দিতেছেন, ওকে ঠিক আছে, ওরা আপনার প্রত্যেক বছর গেম আপগ্রেড কইরা দেওয়ার দরকার নেই। একটা গেম কিনা দিয়েছেন, ধরুন আপনি রিসেন্ট যে কোনো একটা ফিফা, ওইটা দিয়ে পার করে দিয়েছেন 3-4 বছর, তাহলে পারেন। বুঝতে পারছি। বাট আপনি ওই লেভেলের গেম খেললে তখন এই মোমেন্টে এসে একটা লস প্রজেক্ট। আমার যেটা হয় বুঝুন, এখন তো আমাদের তো গেম খেলার অধিকার নেই, কিন্তু কথা হচ্ছে গেমগুলো কেমন ডেভেলপ করলো, কি অবস্থায় আছে, এই জিনিসগুলো ভালো লাগে আর কি। হ্যাঁ, দেখতে চেক করতে আর কি। তো এখন ধর আমার এক্সাম্পল আসলে আমার একটা PS4 আছে, দেখ কেন খেলা হয় না। কিছু গেম আছে আমি তোমাকে বলি, নিড ফর স্পিড আছে, টাইটান ফল আছে, গেমগুলো আর কি। তারপর ধরো হচ্ছে যে আরো কয়েকটা আছে, আমি গেমের নামও জানি না, খুব বেশি অত ইনস্টল করা হয় না, জাস্ট একটা যেটা হয় আর কি ভালো পড়তেছে, সাউন্ড সিস্টেমের মধ্যেও ভালো পড়তেছে আমার, যেমন আমার এখন তেমন শোনা হয় না, আর প্লেস্টেশনের মধ্যে ভালো পড়তেছে। সেজন্য আমি ভাবতেছি যে এটা কি করবো কিনা, যে প্লেস্টেশনটা সেল করে দিয়ে একটা PS5 কিনবো, কিন্তু দেখা গেছে সেটাও যদি পড়ে থাকে তাহলে আমার লস, কোনো কাজ হলো না। এই জায়গায় আপনার ইন্টারেস্ট, আবার তুমি যেটা বলতেছো যে গেম একটা কিনতে হবে এখন 7-8 টাকা দিয়ে, তাই না? কিন্তু PS4 কিন্তু গেমের কস্টটা কম। আপনি যদি অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাইতে না চান, মানে আপনি আপনার এনজয়মেন্টের জন্য খেলবেন, তাহলে আপনার আজকে গেমটা আজকেই কিনতে হবে। আমার কাছে মনে হয় যে এখনকার গেমগুলো খুব টাফ, মানে একটু খেলাটা খুব কম্পিটিটিভ হয়ে গেছে আর কি। সবাই একসাথে খেলি যখন, মানে এই যে ওদেরকে হারানো কষ্ট অনেক আগে।
আগে যে FIFA 98 যে একসময়কার ফিল ছিল তা সেই তুলনায় আর কি এখন অনেক। এখন আপনি ওইটা যেটা বলতেছেন ওই আপনি কি ফিলে খেলছেন ওটা তো আমার বলা ইম্পসিবল। 98 ফিল তো তুমি আর এখন আর পাবা না। বাট ধরেন বিষয়টা যে এখন গেমিং এর ব্যাপারটা অন্য জায়গায় গেছে। মানে মার্কেট এত বড়, কম্পিটিশন এত বেশি, স্পেসিফিকলি মানে ইউরোপ মার্কেট যেটা ইংলিশ যে কোনো কান্ট্রি সবাই মোটামুটি যারা ইউটিউব ব্যাপারটা যে তুমি স্ট্রিমিং যখন করো কি বাংলা ইউজ করো নাকি ইংলিশ ইউজ করো? আমি আমার স্ট্রিমিং আচ্ছা আমি কিভাবে আপনাদের বলা হয়নি। সো মেইন থিং জাস্ট দ্য গেম ওটা রেকর্ড করলাম, নো ভয়েস নাথিং। ও আচ্ছা, একদম মানে ফেসলেস কন্টেন্ট যেগুলো এটা। সো এই ফেসলেস থেকে আচ্ছা আসে এই জায়গায়। এখন ধরুন বিশাল একটা কমিউনিটি আছে ফেসলেস চ্যানেল ইউটিউবের ঠাসা, সবচেয়ে বেশি মোস্টলি ফেসলেস চ্যানেলই। আচ্ছা, ওরা বাংলাদেশ, ইন্ডিয়া মানে আমাদের মতো নর্মাল কান্ট্রিজ থেকে যায়। টার্গেটেড অডিয়েন্স ইউরোপ, বেটার অ্যাডসেন্স। বাংলাদেশের অ্যাডসেন্সে ধরেন সুবহানাল্লাহ টাকা পয়সাই নাই, টু বি ভেরি অনেস্ট। মানে এগুলো থেকে খুব বেশি আর্নও কিন্তু হয় না, তাই না? খুব বেশি কি আর্ন হয়? মানে এই যে হয় এই ধরনের সবকিছু থেকে আপনার কিছু চ্যানেল আছে মান্থলি $20,000-30,000 জাস্ট অ্যাডসেন্স ওঠায় ফেসলেস কন্টেন্ট মানে। আচ্ছা, সো ফেসলেস কন্টেন্ট আমার ভালো লাগে যখন কিছু ধরনের কন্টেন্ট আছে না, যেমন ধরুন হচ্ছে যে একটা কিছু ডকুমেন্টারি করছে বা কিছু একটা স্ক্রিনের মধ্যে বা ইয়ার মধ্যে যে দেখাচ্ছে অনেক কিছু, বা সে ভিডিও এডিট করে যেটা দেখাচ্ছে পিছনে ভয়েস ওভার দিচ্ছে। এই যে স্টোরি টেলিং আমি ইনস্টাগ্রামে আমার অ্যাকচুয়ালি লোকটার নাম মনে নেই, আমি ইনস্টাগ্রামে অনেকেই ফলো করি, তারা মেইনলি এখন একটা টাইম চলে আসে সবাই কোর্স সেল করে। আচ্ছা হ্যাঁ, কিন্তু মানে ও এখন ধরুন কোর্স সেল করা শুরু করছে, বাট 2 বছর 3 বছর আগে যে টাইম থেকে আমরা ফলো করি তখন বেটাই কোর্স সেল করতো না। তখন সে নর্মালি টিপস দিত যে সে কি করে। সো মোস্ট লাইকলি চায়না, সো ইউএস থাকে বাট অ্যাকচুয়ালি অরিজিন চায়না। সো কি স্টারবাকসে না কই জানি কাজ করতো, মানে তার এন্ড টু এন্ড মিট করতে কষ্ট হইতেছে। সো ইউটিউবে আসলো এই যে ফেসলেস ভিডিও বানায়, পিছে ভয়েস ওভার দেয়, এমনি করে সে নিজে শুরু করছে। চ্যানেল একটা লেভেলে গেল, মান্থলি $3,000-4,000 পর্যন্ত নিচ্ছে। ইউএস থেকে ইজি, ইউএস থেকে যদি আপনি মাসে 50,000-60,000 ভিউজ ধরতে পারেন তাহলে আপনি $2,000-3,000 কামাই ফেলবেন। বাংলাদেশে $1,000 মানে আপনি মিনিমাম ধরেন যে আপনি 15 মিলিয়ন ভিউজ আপনার হয়েছে। আপনি অ্যামাউন্ট বললে এটা যে কেউ বলতে পারবে আপনি এর চেয়ে বেশি ভিউজ লাগে ওই পরিমাণে চাইতে। তো ওই লেভেলে যখন গেছে তখন জিনিসটা ঘুরে গেছে। আরো মাল্টিপল চ্যানেল খুলছে। ফাইবার থেকে ভয়েস আর্টিস্ট, স্ক্রিপ্ট রাইটার, ভিডিও এডিটর তিনটা নিছে। তিনটা কম্পোনেন্ট মার্জ করে ফার্স্টে স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট লেখে, মানে যে অডিও দেয় ভয়েস আর্টিস্ট তার কাছে যায়, দেন পুরো ফাইল যায় ভিডিও এডিটরের কাছে, সে ওটা এডিট করে দেন আপলোড দেয়। ধরুন চ্যানেলের পিছে যে কস্টিং হয়তো পার ভিডিও মানে ফ্রিল্যান্সারদের যে বিলটা মোস্ট লাইকলি 25, 30, 50, 100 আপনি যেই মানে সেগমেন্টে খেলতেছেন, যেই লেভেলের প্লেয়ার আপনি আপনার টাকা ওই হিসেবেই যায় সব যে কোনো বিজনেস। আপনি যখন এই মানে ইউটিউবটার এই লাইনে আসছেন যে আপনি ফেসলেস না বাট এমনি নিতেছেন, তখন ইউটিউব আপনার জন্য বিজনেস। হ্যাঁ, তখন আপনার স্পেন্ড করতে হবে, আপনার আরওআই মাপতে হবে সব সময়। বুঝছি, হ্যাঁ। তো মোটামুটি তুমি অনেক ডিপ ডাইভ দিচ্ছ, বোঝা যাচ্ছে তাইলে যেসব ইয়াগুলো টপিকসগুলো বলতেছো। আমার যেটা মনে হয় যে প্যাশনটা খুব জরুরি। মানে তোমার একটা জিনিসের প্রতি যদি প্যাশন না থাকে, যেমন ধরো হচ্ছে আজকে আমরা কথা বলতেছি, আজকে যদি এখানে টেক রিলেটেড কথা না হইতো বা ধরো হচ্ছে গেম রিলেটেড বা এই ধরনের জিনিস না থাকতো, আমাদের কারোর আগ্রহ থাকতো না, তাই না? আমাদের আসলে প্যাশনের মধ্যে ওইটা আছে বলেই হচ্ছে ব্যাপার। আমার মেইনলি যে টেক এই সাইডটা এটা না রিসেন্টলি কমে গেছে। তবে তুমি মনে হয় এখন আমি আর তুমি একটা জিনিস নিয়ে বসতে পারি, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে সেটআপ করাটা এবং হচ্ছে যে এই যে কিভাবে ইনশাআল্লাহ এই যে মাইক্রোফোন থেকে শুরু করে এক্সএলআর কেবল থেকে শুরু করে লাইট আইএসও আমাদের অ্যাপারচার কি অবস্থায় আছে, এখন সব জিনিস নিয়ে এটা অনেক কথা বলার আছে। না আমি মোস্ট লাইকলি আমার এই টাইপের একটা করার ইচ্ছা আছে, বাট ওটা রিল আকার শর্টস। আচ্ছা আচ্ছা, নট লং ফর্ম, কারণ এই কন্টেন্টটা না খুব বোরিং। আপনি আর আমি কনজিউম করছি জিনিসটা, এই লাইটিং কেমনে শিখতে হয়, অনেক বোরিং কনসেপ্ট, মাথা নষ্ট হয়ে যায়। তো তোমার এই কথার সাথে আমি অ্যাড করি, রিল ঠিক আছে, রিলটা করার, কিন্তু আমার মনে হয় যে আগে আমাদেরকে একটা ফুল কন্টেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, তারপর সেখান থেকে একটু
ক্লিপস নিয়ে তারপর আমরা সেটাকে রিল তৈরি করতে পারি। আমি এই জায়গায় আমি একটু করি, টু বি ভেরি অনেস্ট, সব জায়গায় না এই যে কন্টেন্ট রিপারপাস করা ঠিক না। আচ্ছা, কারণ টার্গেটই করা উচিত যে রিল করার জন্য। হ্যাঁ, সো এখন যেটা ব্যাপার হচ্ছে যে এই যেটা বললাম আমরা একটু আগে, যে আমরা যে আমাদের যে সেটআপটা করতে আমাদের যে মানে হচ্ছে যে ইস্যুগুলো আমরা ফেস করতেছি, আমরা যদি সেটাকে নিয়ে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি, তাহলে নেক্সট যারা নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করতে আসবে তখন সে যদি দেখে দেবো আজকে সবকিছু আগে থেকে তো বলা আছে, আমি আমার আইএসও এখানে কত সেট করছি, অ্যাপারচার কি রাখলাম, লাইট কি ব্যবহার করতেছি, এখানে গডক্সের এই লাইট কেন দরকার, আমরা এখানে কি ধরনের মাইক ইউজ করতেছি, এটার অল্টারনেটিভ মাইক দেখো তুমি আর আমি চমৎকারভাবে এটা করতে পারি, কারণ তোমার কাছে এটা একটা অল্টারনেটিভ মাইক আছে, আমার কাছে একটা অল্টারনেটিভ মাইক আছে, দুটোই আমরা রিভিউ করে ফেলতে পারি। দেন আমরা দুটোই কোয়ালিটি এন্ড আদার্স সম্পর্কে বললাম। হেডফোন থাকলে কি সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে কথা বলতে পারি। আমরা এখন ডুয়াল ক্যামেরা সেটআপে আছি, কিভাবে দুটো ক্যামেরাকে একসাথে সিঙ্ক করা যায়, সবকিছু নিয়ে আমরা একসাথে বসতে পারি আর কি। তো আমাদের এই আমি মনে করি যে তোমার সাথে আমার এই পডকাস্টে চলবে, জেনারেশনাল ওয়াইজ এটা বিশাল একটা ডিস্টেন্স আছে আমরা তো আমাদের, তুমি এখনকার জিনিস যেভাবে শিখতেছো আমাদের তোমাদের থেকে অনেক কিছু জানার আছে, আবার আমরা একসময় যে জিনিসগুলো কনজিউম করে আসছি সেখান থেকেও হয়তো কিছু জিনিস আমাদের এখনো কাজে লাগতে পারে, কারণ কিছু জিনিস থাকে সবসময় একই রকমই আর কি, তাই না? ঠিক আছে, আমরা আবার বসবো না ইনশাআল্লাহ। তুমি তোমার আরো কিছু টপিকস নিয়ে আমার সাথে একসাথে থাকবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।